ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাধারণ জ্ঞানের প্রথম ক্লাসে আমরা প্রাচীন বাংলার জনপদ নিয়ে আলোচনা করব। আমি ম্যাপে প্রত্যেকটা জনপদ তোমাকে এমন ভাবে দেখাই দিব, তোমার মনে হবে তুমি এর আগে এমন ক্লাস করো নাই। তুমি যদি একটু ধৈর্য ধরে 5-7 মিনিট ধৈর্য ধরে হোয়াইট বোর্ডে একটু কষ্ট করে ক্লাসটা করতে পারো, এই জনপদ থেকে তুমি 1 মার্ক কমন পেয়ে যেতে পারো। কারণ তুমি যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্নটা দেখো, মানে 2024-25 এর আগে যে ভর্তি পরীক্ষা হয়েছে ঢাকা অধিভুক্ত ঢাবি অধিভুক্ত সরকারি 7 কলেজে, সেই প্রশ্নটা তুমি যদি দেখো দেখবা যে তোমার জনপদ থেকে প্রশ্ন এসেছে কুমিল্লা নোয়াখালী কোন জনপদের অংশ ছিল। তাই আমরা প্রথম ক্লাসে জনপদগুলো এমন ভাবে শেষ করব, তুমি এই জায়গা থেকে 1 মার্ক কমন পেয়ে যাবে। দেখো এটা বাংলাদেশের একটা ম্যাপ, তুমি এই জায়গা থেকে তো তুমি হচ্ছে যে জনপদগুলোকে ভাগ করে ফেলবা। ম্যাপের এই সাইডটা যদি তুমি ভাগ করে ফেলো, এই সাইডটা হচ্ছে তোমার হরিকেল, এই সাইডটা কি হরিকেল। তোমার সিলেট, এখানে আছে সিলেট, এই জায়গায় আছে তোমার চট্টগ্রাম। তাহলে সিলেট এবং চট্টগ্রাম কি হরিকেলের অংশ। সিলেট এবং চট্টগ্রাম কিসের অংশ? হরিকেলের অংশ। সিলেট এবং চট্টগ্রাম এবং সর্বপূর্ব দিকের জনপদ, সর্বপূর্ব দিকের জনপদ হচ্ছে কি হরিকেল। সর্বপূর্ব দিকের জনপদ, জনপদ সর্বপূর্ব দিকের জনপদ হচ্ছে হরিকেল। তো এই সাইডটা তুমি যদি ভাগ করে ফেলো দেখবা যে সিলেট চট্টগ্রাম কোন জনপদের অংশ? হরিকেল। তুমি যদি এইখান থেকে তুমি ভাগ করে ফেলো, তুমি যাই দেখবা যে সমতট, সমতট কুমিল্লা নোয়াখালী সমতটের অংশ। কুমিল্লা, তারপরে তোমার হচ্ছে নোয়াখালী, নোয়াখালী হচ্ছে সমতটের অংশ। কুমিল্লা নোয়াখালী সমতটের অংশ। এবং কুমিল্লা শহর থেকে 12 মাইল পশ্চিমে বড় কামতা ছিল এর রাজধানী। এর রাজধানী কি ছিল? বড় কামতা। এর রাজধানী কি ছিল? বড় কামতা। কুমিল্লা শহর থেকে 12 মাইল পশ্চিমে এর রাজধানী ছিল কি? বড় কামতা। এবং কুমিল্লার তোমার হচ্ছে যে শালবন বিহার যে এর অন্যতম নিদর্শন, কুমিল্লার ময়নামতিতে বেশ কিছু নিদর্শন পাওয়া গিয়েছে এবং শালবন বিহার হচ্ছে এর মধ্যে অন্যতম নিদর্শন। কুমিল্লার শালবন বিহার এর মধ্যে অন্যতম নিদর্শন। কুমিল্লার ময়নামতিতে বেশ কিছু নিদর্শন পাওয়া গিয়েছে। তুমি এই জায়গাটা যদি দেখো ম্যাপের, এই জায়গাটায় যদি তুমি ভাগ করো, তাহলে এই জায়গাটায় তুমি পাবা বঙ্গ। তার আগে এই জায়গাটায় হচ্ছে তোমার চন্দ্রদ্বীপ পাবা। চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ। বরিশাল, বরিশাল, তারপরে তোমার হচ্ছে যে বরিশাল, বরিশাল, তারপরে তোমার হচ্ছে যে পটুয়াখালী, পটুয়াখালী, তারপরে তোমার হচ্ছে যে পিরোজপুর, 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 তারপরে তোমার মাদারীপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, গোপালগঞ্জ। এই যে এই জেলাগুলো তোমার হচ্ছে চন্দ্রদ্বীপের অংশ ছিল। বরিশাল, পিরোজপুর, তারপর পটুয়াখালী, তারপরে তোমার মাদারীপুর, গোপালগঞ্জ চন্দ্রদ্বীপের মধ্যে ছিল। এই তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে বরিশাল কোন জনপদের অংশ? চন্দ্রদ্বীপ। পটুয়াখালী চন্দ্রদ্বীপ, পিরোজপুর চন্দ্রদ্বীপ, মাদারীপুর চন্দ্রদ্বীপ, গোপালগঞ্জ কোন জনপদের অংশ? চন্দ্রদ্বীপ। এবং তোমার হচ্ছে চন্দ্রদ্বীপ বর্তমানে এখন যে বরিশাল তোমার হচ্ছে যে বিভাগ বা জেলা, তোমার প্রাচীনকালে কি ছিল বা জনপদের সময় কি ছিল? চন্দ্রদ্বীপ, এখন তোমার কি? বরিশাল। এই জায়গাটা যদি তুমি দেখো যে এই জায়গাটাই তুমি যে বঙ্গ, এই জায়গাটাই কি? বঙ্গ। এর মধ্যে রয়েছে তোমার বৃহত্তর ঢাকা, বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, তারপরে তোমার হচ্ছে যে যশোর ছিল, যশোর, যে এই অঞ্চলটা তোমার যশোর, তারপরে তোমার হচ্ছে যে ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া এর মধ্যে ছিল, কুষ্টিয়া। তাহলে বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া ছিল এই বঙ্গের তোমার হচ্ছে বঙ্গ জনপদের অংশ। ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া ছিল বঙ্গ জনপদের অংশ। এবং তোমার হচ্ছে যে বঙ্গ থেকে তোমার মূলত বাংলার উৎপত্তি। এবং তোমার বঙ্গ যে জনপদটা, এখানে দুইটা অংশ ছিল, একটা হচ্ছে যে তোমার বিক্রমপুর এবং নাব্য। তো এইটা পরীক্ষায় আসবে না বিক্রমপুর নাব্য কি, তোমার আসতে পারে ঢাকা কোন জনপদের অংশ, ময়মনসিংহ কোন জনপদের অংশ, যশোর কোন জনপদের অংশ, কুষ্টিয়া কোন জনপদের অংশ। এটা হচ্ছে তুমি বঙ্গ, তুমি এই জায়গাটাই দেখবা হচ্ছে যে বঙ্গ, বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া। এই জায়গাটাই তুমি যদি ভাগ করে দেখো, এই জায়গায় তুমি পাবা পুন্ড্রু, এই জায়গায় তুমি কি পাবা? পুন্ড্রু। এবং তোমার এই যে এই জায়গাটাই তোমার কোন কোন তোমার যে পুন্ড্রুর মধ্যে কোন কোন জেলাগুলো বা কোন কোন অংশগুলো ছিল বা কোন কোন অঞ্চলগুলো ছিল, এর মধ্যে তোমার ছিল হচ্ছে যে বগুড়া, বগুড়া, আমি মোটামুটি এখানে লিখছি বগুড়া, তারপরে তোমার রাজশাহী, রাজশাহী, তারপরে তোমার হচ্ছে যে রংপুর, তারপরে দিনাজপুর, দিনাজপুর। তো বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর ছিল এই পুন্ড্রুর মধ্যে। বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর ছিল কিসের মধ্যে? পুন্ড্রুর মধ্যে। এবং
এর রাজধানী ছিল পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর। এর রাজধানী কি ছিল? পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর। বর্তমানে তোমার হচ্ছে মহেস্তানগড়। বর্তমানে কি? মহেস্তানগড়। এবং 1879 সালে তোমার আলেকজান্ডার কানিংহাম তোমার এই মহেস্তানগড়কে পুন্ড্রবর্ধনের অংশ হিসেবে চিহ্নিত করেন। 1879 সালে আলেকজান্ডার ক্যানিংহাম মহেস্তানগড়কে পুন্ড্রবর্ধনের অংশ হিসেবে চিহ্নিত করেন। তুমি যদি এই জায়গাটাই দেখো, এই জায়গাটাই তুমি দেখবা বরেন্দ্র। এই জায়গাটায় কি দেখবা তুমি? বরেন্দ্র। এই পুন্ড্র আর বরেন্দ্র মোটামুটি সেম। এখানে তোমার আছে রাজশাহী, রংপুর, সরি রাজশাহী, বগুড়া, পাবনার কিছু অংশ এই বরেন্দ্রর মধ্যে আছে। রাজশাহী, বগুড়া, পাবনার কিছু অংশ এই বরেন্দ্রর মধ্যে আছে। এবং এই জনপদের নাম অনুসারেই তোমার বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর, বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর তোমার 1910 সালে প্রতিষ্ঠিত হয় কোথায়? রাজশাহীতে। 1910 সালে প্রতিষ্ঠিত হয় কোথায়? রাজশাহীতে। এবং তোমার এই যে বরেন্দ্র, এই বরেন্দ্র হচ্ছে যে তোমার সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থে তোমার এই বরেন্দ্রের নাম উল্লেখ পাওয়া যায়। সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থে বরেন্দ্র নামের উল্লেখ পাওয়া যায়। এবং শক্ত মাটির জনপদ, এই বরেন্দ্র আসলে শক্ত মাটির জনপদ। প্লাস্টিসিন কালের যে সোপান সমূহ এই বরেন্দ্রের অংশ, প্লাস্টিসিন কালের সোপান সমূহ তোমার এই বরেন্দ্রের অংশ। এবং তোমার এই বরেন্দ্রের এই মাটি এই অঞ্চলের মাটি আসলে বরেন্দ্র ভূমির মাটি আসলে লাল মাটি, বা করতোয়ার যে পশ্চিম তীরের যেই লাল মাটি অঞ্চলে হচ্ছে তোমার বরেন্দ্র। করতোয়া নদীর পশ্চিম তীরের লাল মাটি অঞ্চলে হচ্ছে তোমার বরেন্দ্র। তুমি যদি এই জায়গাটায় ভাগ করে ফেলো, এখানে তুমি পাবা গৌড়, এখানে তুমি পাবা গৌড়। এবং এই গৌড় হচ্ছে যে তোমার গৌড়ের মধ্যে তোমার বাংলাদেশের একমাত্র চাপাই নবাবগঞ্জের মধ্যে পড়েছে। বাংলাদেশের একমাত্র কি? চাপাই নবাবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ। এবং তোমাকে আমি যদি বলি বাংলাদেশের একমাত্র চাপাই নবাবগঞ্জ পড়েছে, এবং এর মধ্যে ছিল তোমার মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, উড়িষ্যা, বিহার, উড়িষ্যার কিছু অংশ ছিল। মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম এবং বাংলাদেশের একমাত্র চাপাই নবাবগঞ্জ। এবং এই গৌড় সপ্তম শতকে তোমার শশাঙ্ক প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে নাম দেয়া হচ্ছে গৌড়। প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে সপ্তম শতকে নাম দেয় কে? গৌড়। কে নাম দেয়? শশাঙ্ক। সপ্তম শতকে নাম দেয় গৌড়। এবং এর রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, বর্তমান মুর্শিদাবাদ। এর রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, বর্তমান মুর্শিদাবাদ। কর্ণ সুবর্ণ ছিল এর রাজধানী মুর্শিদাবাদ। এবং পানিনি নামের একজনের গ্রন্থে এই বঙ্গে নামের উল্লেখ পাওয়া যায়। পানিনি নামক একজনের গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ পানিনি নামের একজনের নামে এই গৌড় নামের উল্লেখ পাওয়া যায়। পানিনি নামের একজনের গ্রন্থে গৌড় নামের উল্লেখ পাওয়া যায়। বঙ্গ কিন্তু ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া। আর এটা কিন্তু গৌড়, ভুলে বঙ্গ বলে ফেলছি, এটা হচ্ছে কি হবে? গৌড়। তো এবং তুমি যদি এই সাইডটা দেখো, এইখানে রয়েছে তোমার হচ্ছে রালো। এখানে রয়েছে কি? রালো। ভাগীরথী নদীর পশ্চিম তীরে যেই জনপদ রয়েছে সেটা হচ্ছে রালো। তুমি এইখান থেকে দেখবা যে একটা নদী প্রবাহিত হয়েছে, যেটা হচ্ছে পদ্মা, যেটা বাংলাদেশের প্রবেশ করার পর গোয়ালন্দ গিয়ে তোমার পদ্মা নাম ধারণ করেছে, পদ্মা। এবং ভারতীয় অংশের নাম গঙ্গা। হ্যাঁ, এই নদীটারই একটা ব্রাঞ্চ এদিক দিয়ে হুগলি বা ভাগীরথী যাই বলি না কেন, এদিক দিয়ে তোমার প্রবাহিত হয়েছে। সেই নদীর পশ্চিম তীর, এই সাইডটা হচ্ছে তোমার পশ্চিম তীর। এই পশ্চিম তীরে হচ্ছে রাঢ়, যার অপর নাম হচ্ছে সুম্য, এবং রাজধানী হচ্ছে কটিবর্ষ। যার অপর নাম কি? সুম্য এবং রাজধানী হচ্ছে কটিবর্ষ। রাজধানী কি? কটিবর্ষ। তাহলে আমরা জনপদগুলো দেখে ফেললাম যে এক নজরে তুমি যদি দেখো ম্যাপটা, তুমি জনপদ তোমার কিন্তু শেষ। এই সাইডটা হচ্ছে হরিকেল, সর্বপূর্ব দিকে জনপদ। সিলেট, চট্টগ্রাম হচ্ছে হরিকেলের অংশ। এখানে তুমি দেখবা যে সমতট, এর মধ্যে নোয়াখালী, কুমিল্লা হচ্ছে তোমার হচ্ছে যে সমতটের অংশ। রাজধানী ছিল বড়কামতা। এবং কুমিল্লার তোমার যে শালবন বিহার বা ময়নামতিতে বেশ কিছু নিদর্শন পাওয়া গিয়েছে, শালবন বিহার অন্যতম। বঙ্গের মধ্যে ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া। চন্দ্রদ্বীপের মধ্যে মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, গোপালগঞ্জ। মানে স্পেসিফিক ভাবে যদি বলা হয় বরিশাল কোন জনপদের অংশ? চন্দ্রদ্বীপ। এবং আরেকটা বিষয় তোমাকে আমি বলি, এই বঙ্গের মধ্যেও কিন্তু তোমার বরিশাল আছে। এদিকে আছে তোমার পুন্ড্র আছে বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর। এবং তোমার রাজধানী আছে পুন্ড্রবর্ধন, বর্তমানে মহেস্তানগড়। আর এদিকে আছে বরেন্দ্র তোমার ওই বগুড়া, তারপরে তোমার রাজশাহী, পাবনার কিছু অংশ। 1910 সালে প্রথম তোমার হচ্ছে যে বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠিত হয়।
বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠিত হয় এই তোমার বরেন্দ্রর নামে, যেটা প্রতিষ্ঠিত হয় রাজশাহীতে। এবং তোমার এই জায়গাটা হচ্ছে গৌড়, গৌড়ের যেই তোমার হচ্ছে যে রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, বর্তমান মুর্শিদাবাদ, এবং তোমার হচ্ছে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের মধ্যে পড়েছে। এবং তোমার হচ্ছে যে তোমার যে ভারতে তোমার হচ্ছে যে মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, উড়িষ্যা, বিহার এই অংশগুলো ওর মধ্যে ছিল, এই গৌড়ের মধ্যে ছিল। এবং পানিনির গ্রন্থে গৌড়ের নামের উল্লেখ পাওয়া যায়। এবং তোমার এইখানে তো আমি যদি বলি যে শশাঙ্ক প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে 7ম শতকে শশাঙ্ক প্রাচীন জনপদগুলো একত্রিত করে নাম দেন হচ্ছে গৌড়। এরপরে তোমার হচ্ছে রাবণ রাজধানী হচ্ছে যে কোটিবর্ষ, এর অপর নাম হচ্ছে সৌম্য। এই তো মোটামুটি তোমার জনপদ প্রাচীন বাংলায় 16টি জনপদের নাম পাওয়া যায়। এর মধ্যে এই 5-6টা হচ্ছে তোমার প্রধান জনপদ। এইখান থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। আজকের ক্লাসটি তোমার কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্টে জানাবে। এবং সাধারণ জ্ঞানের মাত্র 55 টাকায় যদি এমন ক্লাস করতে চাও তুমি আমাকে মেসেজ দিতে পারো, আমি তোমাকে এই ধরনের ক্লাসগুলো দিব। প্রত্যেকটা ক্লাস তোমার রেকর্ডেড হবে। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড হবে। যেহেতু আমার এখনো স্মার্ট বোর্ড নাই, সামনে হয়তো বা স্মার্ট বোর্ড কিনবো, তখন হয়তো বা তোমার লাইভ ক্লাস নিব সামনের বছর, কিন্তু এখন তোমার রেকর্ডেড হবে। তুই যদি 55 টাকায় এমন ক্লাস করতে চাও তুমি আমাকে মেসেজ দিতে পারো। প্রত্যেকটা জনপদ আমি কিন্তু ম্যাপে তোমাকে A to Z দেখাই দিলাম। এবং এই ক্লাসটা করার পর তুমি এখান থেকে 1 মার্ক ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। তো ভাইয়া এইভাবে প্রত্যেকটা বিষয় আমি ম্যাপে তোমাকে দেখাই দিব। যদি 55 টাকায় কেউ যদি করতে চাও ক্লাসগুলো আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদের জন্য চালু করব। তো ভাইয়া দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।